প্রিয় দর্শক, করোনা মহামারীর এই সময়ে এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা করোনা ভাইরাসের দেশ বিদেশের সমকালীন অবস্থা নিয়ে আলোচনা করে থাকি। আর এই আলোচনায় দেশের এবং দেশের বাইরে থেকে অতিথিরা আমাদের সাথে যুক্ত হন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডাক্তার এস এম মুস্তানজিদ। তিনি সাবেক অধ্যক্ষ কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং বর্তমান সভাপতি বিএমএ কুষ্টিয়ার জেলা শাখা। এছাড়া আমাদের সাথে যুক্ত থাকবেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। তিনি সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এছাড়া দেশের বাইরে থেকে আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন চীন থেকে ডাক্তার নাজমুস সাকিব। তিনি শিশু ও শ্বাসরোগ বিশেষজ্ঞ, পিকিং বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকেই আজকের এই স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, আসলে দেশের যে সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণের অবস্থা, যেটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে সংবাদ বুলেটিনের মাধ্যমে জানানো হয়। কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে, সেই তথ্য দিয়ে শুরু করতে চাই। গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 55 জন এবং এ নিয়ে মৃতের সংখ্যা কিন্তু 2000 ছাড়িয়ে গেছে, অর্থাৎ 2052 জন। আর আজকে নতুন করে শনাক্ত হয়েছেন 2738 জন এবং এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্তের যে সংখ্যা কোভিড-19-এর 1,62,417 জন। তার 40%ই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অনেকে বাড়ি থেকেই চিকিৎসা করে সুস্থ হয়েছেন। এই সংখ্যাটি হচ্ছে 72,625 জন। আমি এই তথ্যগুলো যুক্ত করে কুষ্টিয়ার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মুস্তানজিদের কাছে জানতে চাই, কুষ্টিয়ার কি অবস্থা? আমরা জানি যে ঢাকা শহরে বিচ্ছিন্নভাবে লকডাউন করা হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় রেড জোন হিসেবে অনেক জায়গাকে চিহ্নিত করা হয়েছে। কুষ্টিয়ার অবস্থা সম্পর্কে জানতে চাই, সেখানে কতজন আক্রান্ত আছেন এবং কতজন মারা গেছেন, সর্বশেষ অবস্থাটি কি? ধন্যবাদ এনটিভিকে আমাকে সংযুক্ত করার জন্য করোনায় করণীয় কোভিড-19 এই অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যে সবই স্ট্যাটিস্টিক্স জেনেছেন। কুষ্টিয়ায় একটু আমি বলবো যে কুষ্টিয়ায় আমাদের এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে 6172টা। আমাদের রিপোর্ট হয়েছে 5957টা। 215টা রিপোর্ট আমাদের হয়নি, হয়তো ইয়েতে কোনো অসুবিধা ছিল স্যাম্পলে। আর কুষ্টিয়া আক্রান্ত হয়েছে 710 জন। এ যাবৎ পর্যন্ত আক্রান্তের হার হচ্ছে 11.91, অর্থাৎ অ্যাবাউট 12% আক্রান্তের হার। সুস্থ হয়েছে 322 জন। সুস্থতার হার প্রায় ন্যাশনালের মতোই 45%। আর মৃত্যু হয়েছে এ পর্যন্ত 13 জনের। আমাদের মৃত্যুর হারটা হচ্ছে 1.83। বর্তমানে আইসোলেশনে আছে 383 জন। এই যে কুষ্টিয়ার অবস্থা এবং আপনার বাংলাদেশের অবস্থার সাথে কুষ্টিয়া একটু আলাদা, অন্য স্ট্যাটিস্টিক্সের সঙ্গে যেটা মিলছে না, একটু আলাদা হয়েছে। সেটা হলো যে আমাদের কিন্তু একেবারেই মৃত্যু হার ছিল না, একেবারে প্রথম দিকে আমাদের কোনো মৃত্যু ছিল না, সেটা বাড়তে বাড়তে এখন 1.83 এসে দাঁড়িয়েছে, অর্থাৎ মৃত্যু হার বেড়েছে, আক্রান্তের হার বেড়েছে। যেখানে আমাদের আক্রান্তের হার ছিল 1.6, 1.7 এরকম, সেটা আপনারা দেখলেন যে আক্রান্তের হার কিন্তু 11.91, মানে 12%। এবং সেই হারটি কিন্তু যে আমাদের যে দেশের গড় হার রয়েছে তার চেয়ে অনেক কম। আমরা তো এখন 20%, 20%-এর উপরে। তো মুস্তানজিদ, একটি বিষয় জানতে চাচ্ছি যে আমরা জানি যে কুষ্টিয়ায় কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল, বিশেষ করে সাধারণ ছুটি যতদিন ছিল। তারপর থেকে যেহেতু ঈদ ছিল এবং পরবর্তী সময়ে সাধারণ ছুটি না থাকায় মানুষজন ঘর থেকে বের হয়েছেন, তো সেই ক্ষেত্রে এই সময়টাতে আসলে আক্রান্তের হার কি পরিমাণ বেড়েছে? এই উত্তর তো এখন খুবই সহজ উত্তর, এটা সবাই জানে, সবাই বলতে পারে যে আমাদের যখন কমিউনিটি ট্রান্সমিশনের ধাক্কাটা আসলো, যে এখন যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করে, তারা কিন্তু বারবার বলছিল যে এই সময়টা কিন্তু অ্যালার্মিং, এই সময়টা কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে, বিশেষ করে এই সময়টা লকডাউনটাকে আরো শক্তিশালী করতে হবে। আমাদের মেডিকেল একটা ল আছে, সে লটা হচ্ছে হার্ট মাসুলের ক্ষেত্রে প্রযোজ্য। ওটাকে বলে অল অর নান ল। মানে আপনি যখন ছাড়বেন তো সবই ছেড়ে দিবেন, আর যখন আপনি দিবেন না তখন কিছুই দিবেন না। তা আমরা চেয়েছিলাম, আমরা যারা মেডিকেল পার্সোনাল তারা আমরা চেয়েছিলাম যে ঈদের আগে কেন, ঈদের পরেও 15 দিন অল অর নান ল করা হোক। মানে আমরা শিথিল করব না। লাইক দ্যাট অফ আমার চাইনাতে কাজ করছে পিকিং, উনি বললেন
যে এখানকার লকডাউন ছিল খুব স্ট্রিক্ট লকডাউন, মানে আমাদের লকডাউন করলে ওরকমই করা লাগতো, কিন্তু সেই জায়গাটায় আমাদের একটা শৈথল্য জি হয়েছে। ডাক্তার মুস্তানজিদ, এবং এই যে বিষয়গুলো নিয়ে আমি সময়টা আবারও আমাদের কথা বলবো গুরুত্বপূর্ণ আপনার ছিল। সাথে। ডাক্তার মুস্তানজিদ, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি এখন একটু যেতে চাই চায়নার থেকে যিনি যুক্ত হয়েছেন। আমরা জানি যে এই করোনা ভাইরাসের যে আতুরঘর বলা হয় চায়নাকে, সেই চায়না থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার নাজমুস সাকিব। ডাক্তার নাজমুস সাকিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার নাজমুস সাকিব, ডাক্তার নাজমুস সাকিবের কাছে আমরা তাহলে পরে যাব। আমরা এই মুহূর্তে যাচ্ছি ডাক্তার হেলাল উদ্দিনের কাছে। ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, আমরা জানি যে এই করোনা বাংলাদেশে সংক্রমিত হওয়ারও 4 মাস এর মতো সময় পার হয়ে যাচ্ছে, এবং এই সময়টাতে বিশেষ করে যদি শুরু থেকে একদম চীন থেকে শুরু করেন 6 মাসেরও অধিক সময়, এবং বিশ্বব্যাপী এই যে করোনার তাণ্ডব, তাতে বাংলাদেশও এখন আর এর বাইরে নয়। আর এই ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটিকে অনেক গুরুত্বের সাথে এখন বিবেচনা করতে হচ্ছে, কারণ যেহেতু এটি দীর্ঘায়িত হচ্ছে, এবং বলা হচ্ছে যে আসলে এই যে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলছি, কিংবা একজন আর একজনের সংস্পর্শে আসতে পারছি না, এর কারণেও কিন্তু এক ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে। কারণ আপনারা যারা এই মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করেন, আপনারাও জানেন যে ইতিবাচক স্পর্শে শরীরে কিছু হরমোন নিঃসরিত হয়। সেটি আপনি নিশ্চয়ই আপনার উত্তরে বলবেন। তো এই মানসিক চাপটি আসলে কীরকমভাবে পড়ছে, এবং এর প্রভাব দীর্ঘায়িত হলে, এই করোনাকাল যদি দীর্ঘায়িত হয়, সেটি আসলে আরও কী ধরনের সমস্যার সম্মুখীন আমাদের করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে যখন করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয়েছিল, তখনই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছিল যে আমরা হয়তো লক্ষ প্রাণের বিনিময়ে এই করোনা ভাইরাসের মহামারীকে অতিক্রম করতে পারবো, কিন্তু তারপরে আমাদেরকে একটি মানসিক স্বাস্থ্যের মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আমাদের এই করোনা আমাদের মানসিক স্বাস্থ্যকে দারুণভাবে বিপন্ন করবে। যে সমস্ত ভাবে এটি মানসিক স্বাস্থ্য বিপন্ন হচ্ছে, তার কয়েকটি বিষয় হচ্ছে যে, প্রথমত আমরা করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আতঙ্কিত, যে আমরা কখন সংক্রমিত হয়ে যাই। তারপরে আমরা সংক্রমিত হয়ে গেলে আমরা মৃত্যু ভয়ে ভীত হয়ে যাই, যে আমরা কি ভাইরাস থেকে মৃত্যুবরণ করবো কিনা। আমরা তারপরে ভীত হয়ে যাই যে আমরা সুচিকিৎসাটা পাবো কিনা, চিকিৎসা নিয়ে নানান অনিশ্চয়তা, নানান টানাপোড়েন এগুলো রয়েছে, আমাদের চিকিৎসার জায়গাটা কোথায় থাকবে সেটা নিয়ে আমরা অনিশ্চয়তা হয়ে যাই। আমরা পরিবারের সদস্যরা আমাদের দ্বারা সংক্রমিত হচ্ছেন কিনা, সেটাও আমাদের একটি মানসিক সংকটের কারণ। অর্থাৎ করোনা ভাইরাস কেবলমাত্র আমাদের শরীরকে আক্রান্ত করছে না, সেটি কিন্তু আমাদের মন, মানসিকতা, মানসিক স্বাস্থ্য, অর্থনীতি, সামাজিক পরিবর্তন সবকিছুকে কম বেশি কিন্তু আক্রান্ত করছে। এবং আপনি যথার্থই বলেছেন, আমরা যদি আতঙ্কিত হয়ে যাই এবং তীব্র মানসিক চাপে ভুগতে থাকি, তাহলে আমাদের শরীরের যে স্ট্রেস হরমোনগুলো, সেগুলোর নিঃসরণের কারণে আমাদের কিন্তু আরো বেশি মানসিক চাপ বাড়ে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এবং আমাদের যদি ঘুম কম হয় বা ঘুমের সময়ের কোনো তারতম্য ঘটে, তাহলেও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই কারণে আমরা বলছি দুটো জিনিস, একটি হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণে অবশ্যই আমাদের মানসিক স্বাস্থ্যের হানি ঘটছে, মানসিক স্বাস্থ্য বিপন্ন হচ্ছে, মানুষ উদ্বিগ্ন হচ্ছে, বিষণ্ণ হচ্ছে, মানিয়ে চলার সক্ষমতা কমছে, এবং এই যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বা কোয়ারেন্টাইন বা ঘরে থাকা, এগুলো একদম নতুন একটি অবস্থা আমাদের জন্য। এই অবস্থার সাথে মানিয়ে নিতে গিয়েও আমরা কিন্তু মানসিকভাবে বিপন্ন হচ্ছি। সেগুলো তো হচ্ছেই, পাশাপাশি এই আতঙ্ক এবং উদ্বিগ্নতা কিন্তু আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে কমাচ্ছে। ফলে আমরা বলবো এই সময় আমাদের জন্য সাধারণ ভীতি আমাদের জন্য ভালো, আমরা সতর্ক থাকবো। সাধারণ চিন্তা আমাদের জন্য ভালো, আমরা সচেতন হব। কিন্তু আমরা যদি আতঙ্কিত হয়ে যাই অথবা আমরা যদি উদ্বিগ্ন হয়ে যাই, তবে তা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কমাবে, আমাদের মানসিক স্বাস্থ্যকে বিপন্ন করবে। ধন্যবাদ। জি ডাক্তার হেলালউদ্দিন, এই বিষয়ে আরও কথা বলবো আপনার সাথে। আমি এই মুহূর্তে যেতে যাচ্ছি আবারও চায়নায়, যেখানে করোনার আতুরঘর বলছিলাম। ডাক্তার নাজমুস সাকিব, আপনি কি শুনছেন? আমি শুনছি, দুঃখিত আমার ডিসকানেক্ট হয়ে যে গেছিল। বিষয়টি নিয়ে আপনার সাথে যেতে চাচ্ছিলাম এবং আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে করোনা ভাইরাসের শুরু তো সেই চীনের উহান থেকে, এবং সেখান থেকে সারা বিশ্বেই সেটি এখন ছড়িয়ে পড়েছে, এবং সারা বিশ্বে এখন একটি আতঙ্কের নাম এই করোনা ভাইরাস। তো আমি জানতে চাচ্ছি যে আসলে চীনে এখন এই করোনা ভাইরাসের সংক্রমণটি কি অবস্থায় আছে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে যখন আপনার উহানে পাওয়া গেছিল করোনা ভাইরাস, ওটার পরে আমাদের মোটামুটি চায়না স্টেবল হয়ে গেছিল। চায়নাতে 0 কেসেস পাওয়া গেছে ফর কনজিকিউটিভ ফিউ ডেজ। তারপরে কি হলো, নতুন করে আপনার বেইজিং এ আপনার একটা সি ফুড মার্কেট আছে, ওখানে আবার কিন্তু কিছু কেসেস পাওয়া গেছে। তো ওখানে
ওখানে পাওয়া যাওয়ার পরে যেটা হলো আবার সেম স্ট্র্যাটেজি যেটা আমরা আগে নিয়েছি, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে টেস্ট 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 এবং আইসোলেট করে রাখা। এখন যেটা রিসেন্টলি আমরা পেয়েছি অনেক আপনার যে নিউ কেসেস গুলোতে, সেগুলো একটু ডিফারেন্ট। অনেক আমাদের পেশেন্ট আছে সিমটম ছাড়া, যেমন ফার্স্ট টাইম আমরা যখন পেয়েছিলাম উহানে, তখন উহানের ওই যে পেশেন্ট যেগুলো ছিল তখন অনেক সিমটম গুলো ছিল, এখন কিন্তু সিমটম দেখছি না অনেক পেশেন্টের। সো বিকজ দিস পেশেন্টস আর অ্যাসিমটমেটিক, সো এখন যেটা করা হলো টেস্ট 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 সবাইকে আমাদের চীন সরকারের নির্দেশে পুরো বেইজিং এর সব সিটিজেনদেরকে আবার টেস্ট করানো হলো। প্লাস ওই যে এরিয়াগুলোতে পাওয়া গেছে সেই এরিয়াগুলো লকডাউনের মতো করে দেওয়া হলো, ওখান থেকে কেউ বের হতে পারছে জি, না। নাজমুল সাকিব, যে টেস্টের কথা বলছেন সেটি কি আসলে র্যাপিড কিট টেস্ট হচ্ছে নাকি আরটিপিসিআর টেস্ট হচ্ছে? জি, ডাক্তার নাজমুল সাকিব, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, মানে আমি আবারও যেতে চাই ডাক্তার মুস্তানজিদের কাছে। ডাক্তার মুস্তানজিদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি আপনি বলছিলেন যে আসলে এই লকডাউনের শিথিলতা কিংবা এই সাধারণ ছুটির পর থেকে সংক্রমণ অনেক বেড়েছে, কমিউনিটির ট্রান্সমিশন হয়েছে, কিন্তু পাশাপাশি তো আপনাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এটিও চেষ্টা করা হচ্ছে যে স্বাস্থ্যবিধিগুলো যাতে মেনে চলা হয় এবং সেই ক্ষেত্রে যে আইনের প্রয়োগ আছে সেগুলো যাতে করা হয়। তা আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, আসলে কুষ্টিয়ার মানুষ স্বাস্থ্যবিধি কীরকম মানছে কিংবা আপনারা মানতে কতটুকু বাধ্য করাতে পারছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি কুষ্টিয়া যে লোকাল প্রশাসন এবং করোনা প্রতিরোধ কমিটি, এরা কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে। আসলে আমি বলবো প্রাণান্ত চেষ্টা করেছে, এবং এক পর্যায়ে কিন্তু বিশেষ করে ঈদের আগে একটা অসহিষ্ণু অবস্থা তৈরি হয়েছে যে কোনো ভাবেই, যে মার্কেটে যেতে হবে। মার্কেটের যারা ব্যবসায়ী তারাও একরকম অসহিষ্ণু হয়ে পড়লো, এবং এই 4-5 দিন অ্যাকচুয়ালি মার্কেটটা খোলা হলো ঈদের ইমিডিয়েট আগে। এবং ঈদের ভিতরে কিন্তু আপনার অনেক লোক ঢাকা থেকে আসলো, যেটা পুরোপুরি কিন্তু প্রশাসন বা করোনা প্রতিরোধ কমিটি সেটা কিন্তু পুরোপুরি রহিত করতে পারেনি। এবং এই রহিত না করার জন্য আমাদের কাছে মনে হচ্ছে, যারা আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি, যারা আমরা জনস্বাস্থ্য এবং মানে ইপিডেমিওলজিস্টের সাথে যাদের আমাদের যোগাযোগ, তাদের সঙ্গে যখন আমাদের ডিসকাশন হয়, তখন আমরা কিন্তু তাদের কাছ থেকেও মানে এই জ্ঞানটা নেই, যেটা কমিউনিটি ট্রান্সমিশনের এই জায়গাটায় যদি আমরা খুব শক্ত অবস্থানে না নিতে পারি, তাহলে এটা বাড়বে, এবং তাই হলো। এখন যে অবস্থা, এখন এখানে কিন্তু লকডাউন চলছে, কিন্তু কুষ্টিয়াতে এই লকডাউনটা আপনাকে বলতে হবে সেমি লকডাউন শব্দটা ব্যবহার করতে পারেন আপনি। অর্থাৎ লকডাউন হয়েছে রাস্তা, লকডাউন হয়েছে কিছু বিল্ডিং, লকডাউন হয়েছে দোকানপাট, কিন্তু মানুষ কমিউনিটি থেকে বেরোচ্ছে। এখানে আমাদের মানসিক ব্যাধি বিশেষজ্ঞ রয়েছেন। আপনি একটা মানুষকে তো ঘরে অন্তরীণ একটা দীর্ঘ সময় রাখাটা কিন্তু তার মানসিক একটা বিপর্যয় হয়, যে কারণে সেটাও কিন্তু আমাদের ভাবার বিষয়, সেখানে আমরা কি করতে পারি। যেমন ধরুন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে ঢাকায় আপনি লকডাউন করছেন বা সারা বাংলাদেশে লকডাউনের নিয়ম করেছেন, 10 জন যদি আক্রান্ত হয় তাহলে আপনি ওই এলাকা রেড জোন করবেন। কিন্তু আপনার ঢাকার যে কনসেন্ট্রেশন, পপুলেশনের ঘনত্ব, কুষ্টিয়া বা তারও দূরের জেলায়, শহরের বাইরে থানাগুলোতে তাদের কিন্তু ঘনত্ব কম। সেখানে যদি আপনি 10 জন শনাক্ত জায়গায় যদি লকডাউন করেন এইভাবে, তাহলে দেখা যাবে পুরা জেলা অচল হয়ে যাবে। সেই জন্য এই জায়গাটায় কিন্তু আমার মতামত হচ্ছে, আমার যেখানে জনসাধারণের ঘনত্ব খুব বেশি, সেই জায়গায় লকডাউনের একরকম নীতিমালা হবে, রেড জোনের এক ধরনের নীতিমালা হবে, আর যেখানে ঘনত্ব কম সেখানে আরেক ধরনের নীতিমালা। যেমন হতে পারে 100 জনের যেখানে এফেক্টেড, সেই জায়গাটা আমরা রেড জোন করব। এই রেড জোন করার বিষয়টাতে একটুখানি ডিফার করি আমি অন্যদের সাথে। আর একটা জিনিস আমি বলবো এখানে, যেহেতু আমি ডাক্তার, আমরা সবাই এখানে ডাক্তার, এখানে এসেছি আজকে কথা বলতে, আপনারা খেয়াল করেন যে গত কয়েক 2 সপ্তাহে আমাদের প্রচুর ডাক্তার আক্রান্ত হয়েছে এবং প্রচুর ডাক্তার মারা গেছে, এবং ডক্টরের যে ডেথ রেট সেটা কিন্তু সর্বোচ্চ, বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ। সেইখানে আমি একটা কথা এনটিভির মাধ্যমে জনগণকে, সরকারকে, সবাইকে বলতে চাই যে সেভ ডক্টর এন্ড হেলথ ওয়ার্কার এন্ড সেভ ইউর লাইফ। এইটা আমাদের কিন্তু একটা দরকারি কথা এসে দাঁড়িয়েছে, যে আমরা যদি আমাদের ডাক্তার না বাঁচাতে পারি, হেলথ ওয়ার্কারকে না বাঁচাতে পারি,
কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে বাঁচাতে পারবো না, সাধারণ মানুষের। সুতরাং সেই জায়গাটা আমি খুব গুরুত্ব দেব। জি। একটা কঠিন অবস্থা এসছে। জি যেখানে ডাক্তার 72 জন মুস্তানজিদ, ডাক্তার আমি এখন এই মৃত। বিষয়গুলো নিয়ে আপনার পরামর্শ এবং বক্তব্য আরও শুনবো। আমি এখন একটু যেতে জি, চাই জি। ডাক্তার নাজমুস সাকিবের কাছে, তিনি আবারও আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। ডাক্তার নাজমুস সাকিব, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আপনারা বেইজিংয়ে যে বলছেন টেস্ট 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 এবং সবাইকে টেস্ট করার আওতায় আনা হচ্ছে, তো আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে সেখানে কি আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে নাকি র্যাপিড কিট টেস্ট করা হচ্ছে, এবং সেটি কি অ্যান্টিজেন টেস্ট হচ্ছে নাকি অ্যান্টিবডি টেস্ট হচ্ছে? জি, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পেরেছেন? দুঃখিত, আজকে আমার ইন্টারনেটটা একটু নট আনস্টেবল, তো দুঃখিত আপনার ডিসকানেক্টেড হয়ে যাওয়ার জন্য। আমাদের এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, মনে করেন যেটা রেড জোন, আমাদের রেড জোন বলতে যেখান থেকে আমরা পেয়েছি, যেটা হচ্ছে ফাংতাই একটা ডিস্ট্রিক্ট আছে, যেখানে আপনার বেইজিং এর কথা বলছি আমি, যেখানে আপনার ওই যে সি ফুড মার্কেটটা ছিল, এখানে বলা হচ্ছে ইম্পোর্টেড স্যালমন ফিশ থেকে হয়তো পেয়েছে, এখনো ওটার ফার্দার ইনভেস্টিগেশন আছে, দরকার প্রয়োজন আছে। ইনিশিয়ালি মনে করা হচ্ছে যে স্যালমন। দুঃখিত, নাজমুস সাকিবের সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু যেতে চাই ডাক্তার হেলাল উদ্দিনের কাছে। ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি নিয়ে আপনার সাথে শুরুতেই আলোচনা করছিলাম যে আসলে এই যে মানুষ হ্যান্ডশেক করা কিংবা কোলাকুলি করা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে ছড়িয়েছে। তো ওই, হ্যালো, শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, জি, আমি প্রশ্নটা শুনতে হ্যালো, পাইনি, শোনা যাচ্ছে? দুটো জি। ডাবল কোশ্চেন হয়ে গেছে। জি। জি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে চীনের সাথে সংযুক্তির কারণে। আমি আবারও আপনাকে প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে যে আবার বলেন। যে প্রশ্নটি ছিল যে এই যে আমরা হ্যান্ডশেক করা কিংবা কোলাকুলি করা, আমাদের যে স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য যেটি, সেগুলো থেকে তো আমরা বঞ্চিত হচ্ছে, এবং এর কারণে ইতিবাচক স্পর্শের কারণে যেসব হরমোন নিঃসরিত হয়, বলা হয় ডোপামিন কিংবা অক্সিটোসিন, সেরোটোনিন, এসব হরমোন নিঃসরণ হয় ইতিবাচক স্পর্শের কারণে, কিন্তু সেগুলো তো এখন আমরা যেহেতু সামাজিক দূরত্ব মেনে চলছি, সেই কারণে সেটি নিশ্চয়ই এখন কমে গেছে। তো এর কারণে আসলে এই যে মানসিক স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে, মানুষের মেজাজের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আমাদের যে নিউ নরমাল পরিস্থিতি বা নতুন একটি সমাজ বা বৈশ্বিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ঢুকতে যাচ্ছি, এবং কখন এই করোনা ভাইরাসের সংক্রমণ কাল থেকে আমরা সম্পূর্ণ মুক্ত হব সেটি কিন্তু একদমই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে আমাদেরকে এই নতুন বিধিবিধানগুলোর সাথে পরিচিত হবে, শারীরিক দূরত্ব রক্ষা করে চলতে হবে, করমর্দন থেকে শুরু করে দূরত্ব রক্ষা, শারীরিক স্পর্শ থেকে দূরে করে এগুলো আমাদের মানতেই হবে। এবং এর ফলে আপনি বলেছেন যে হরমোন রিলেটেড হয়তো বা এক ধরনের স্টিমুলেশন আমাদের মধ্যে হয়, যেটি আমাদের মধ্যে একটা মানবিকতাকে জাগায়, আমাদেরকে আরো বেশি সামাজিক করে, কিন্তু সেটির যে গুরুত্ব বা সেটির যে আমরা বলবো যে একটি ওয়েটেজ, সেটি কিন্তু অত্যন্ত কম। আমাদের বেশি হচ্ছে যে সামাজিক সংহতির জায়গাটা আমাদের কিন্তু অনেকখানি হ্রাস পেয়েছে। আমরা বলবো শুধুমাত্র হরমোন অক্সিটোসিন ডোপামিনের দিকে নজর দিলে হবে না, আমরা বলবো আমাদের সামাজিক প্রক্রিয়াগুলো, আমরা যেই প্রক্রিয়া আগে চলতাম ফিরতাম, আমরা একটি সামাজিক অনুষ্ঠানে যেতাম, সেই জায়গাটিতে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে যাচ্ছি। সেগুলোর সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে, এগুলোর কি কতটুকু প্রয়োজন রয়েছে, এবং আমার ব্যক্তিগত সুরক্ষা, ব্যক্তিগত নিরাপত্তা, আমার স্বাস্থ্য সুরক্ষার জায়গা থেকে সেটিকে আমরা কতটুকু গুরুত্ব দেব। আমরা যদি আমাদের ব্যক্তিগত সুরক্ষার জায়গাটিকে সবচেয়ে গুরুত্ব দেই, তাহলে কিন্তু আমাদের নিউ নরমাল পরিস্থিতিতে মানিয়ে চলতে হবে। এবং এই কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের যেই ঘাটতিটা হবে, যে বিপন্নটা হবে, সেটাকে কিন্তু আমরা বলবো যে নানাভাবে আমরা সেটাকে মেকআপ করে নিতে পারি। আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। শুরুতেই আমরা শুনছিলাম, আপনারা বলছিলেন ঘর বন্দি বা ঘরে থাকা, আমাদের কুষ্টিয়া থেকে আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার বলছিলেন যে ঘরে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা মানসিক চাপ পড়ে। এক্ষেত্রে আমাদের মানসিক যে সেটআপ, মেন্টাল সেটআপটা পাল্টাতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা কেউ ঘরে বন্দি না, এবং ঘরে থাকা মোটেই বন্দিত্ব নয়, বরং ঘরে থাকাই হচ্ছে মুক্ত থাকা। আমরা ঘরেই মুক্ত আছি, ভাইরাস থেকে মুক্ত আছি, আমরা সংক্রমণ থেকে মুক্ত আছি, এবং আমরা ঘরের বাইরেই বরং বন্দি, ঘরের বাইরেটাই কারাগার। এবং ঘরে থেকে কিছু করছি না, এটা যত আমি ভাববো তত কিন্তু আমার মানসিক সংকট বাড়বে। আমরা বলবো ঘরে থেকে আমরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করছি, নিজেকে রক্ষা করছি, পরিবারকে রক্ষা করছি এবং সমাজকে রক্ষা করছি। এবং সামাজিক বিধিবিধানগুলো পরিবর্তন করে আসলে আমি আমার নিজেকেই রক্ষা করছি এবং সমাজকে রক্ষা করছি। আমাদের এই মেন্টাল সেটআপ বা মাইন্ড সেটআপটিকে পরিবর্তন করতে পারলে এই সামাজিক আচার অনুষ্ঠানের পরিবর্তনগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু কম প্রভাব ফেলবে। সবার আগে দরকার আমাদের মাইন্ডসেটের পরিবর্তন। ধন্যবাদ। জি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, ধন্যবাদ আপনাকে মূল্যবান পরামর্শের জন্য। আপনার সাথে আরো কথা হবে। এবং আমি শুনছি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে টেস্ট করছেন চীনে, সবাইকে টেস্ট করার আওতায় আনা হচ্ছে, সেখানে কি ধরনের টেস্ট হচ্ছে সেই বিষয়টি আমাদেরকে একটু যদি বলেন। জি, আপনার
আপনার যেখানে রেড জোন যেটা বলছি, যেখানে আপনার যেটাকে আপনার ফার্স্টলি লকডাউন করেছে, আর যেখান থেকে আপনার মানে নিউ কেসেস গুলো পাওয়া গেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফাংতাই ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে আপনার তাসিং, ফাংতাইয়ের পাশে তাসিং আছে, ওই এরিয়াটাকে আপনার পুরোপুরি লকডাউনের মতোই করে দেওয়া হয়েছে এবং সবাইকে বলা হয়েছে যেন ওরা টেস্ট তো করিয়েছে, প্লাস সবাইকে কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো ওই এরিয়াতে আপনার পিসিআর টেস্ট গুলো করানো হয়েছে, আর বাদ বাকি এরিয়া যেমন আপনার ফাংতাই থেকে অনেক দূরে দূরে যে টেস্ট, বেইজিং ইজ এ ভেরি বিগ সিটি, আর চায়না অনেক বড় একটি দেশ। তো আপনার অন্যান্য জায়গায় আপনার র্যাপিড টেস্ট গুলো ইউজ করা হয়েছে, যেমন আপনার এয়ারপোর্ট গুলোতে এখন যেমন চাইনিজ ফ্লাইট, চায়না থেকে কিন্তু ফ্লাইট কখনোই বন্ধ করেনি, পুরো ওয়ার্ল্ডের সাথে চায়না কিন্তু অলওয়েজ কানেকশন ছিল। তো যখন দেশের বাইরে দুঃখিত, আবারও আসলে আমরা যান্ত্রিক ত্রুটির কারণে নাজমুস সাকিবকে সংযুক্ত করতে পারছি না। আমি একটু যেতে চাই ডাক্তার মুস্তানজিদের কাছে, যে বিষয়টি ডাক্তার নাজমুস সাকিব কিছুটা বলার চেষ্টা করেছেন, যে সেখানে র্যাপিড কিট টেস্ট হচ্ছে এবং অ্যান্টিবডি টেস্টও হচ্ছে। তো বাংলাদেশে তো আমরা জানি যে আরটিপিসিআর রোগ শনাক্ত করার ক্ষেত্রে এই আরটিপিসিআর টেস্টের বিকল্প নেই, কিন্তু আমাদের যেহেতু সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, সেই ক্ষেত্রে এই রেড জোন কিংবা জোনিং করার ক্ষেত্রে এবং জোনিং করা এলাকায় অ্যান্টিবডি টেস্ট করা কিংবা র্যাপিড কিট টেস্ট করার প্রয়োজনীয়তা আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। একেবারেই মানে সঠিক এবং গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার মনে হচ্ছে যে এটা এখন একদম সময় উপযোগী একটা সিদ্ধান্তের প্রয়োজন, যে আমরা যেমন আরটিপিসিআর করতে যে আমরা কিন্তু হয়তো আমাদের ইনিশিয়াল স্টেজে আরটিপিসিআরটা আমাদের করার দরকারও ছিল, কিন্তু এখন যে হারে সংক্রমণের মাত্রা যেভাবে বাড়ছে, সেখানে যদি আজকে আমরা শুধু আরটিপিসিআর নিয়ে বসে থাকি, তাহলে তো আমাদের আরটিপিসিআর ল্যাবই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার আরটিপিসিআর যে এখন আপনি যদি কুষ্টিয়ার কথাই বলেন, এখানে 250 আরটিপিসিআর পিসিআর টেস্ট করলে 250 জনের বেশি করা খুব কঠিন। তাহলে আমার তো রোগী অনেক বেশি, আমরা কিন্তু টেস্ট করতে পারছি না। তাহলে আমাদের বিকল্প কোনো একটা পদ্ধতিতে আসতে হবে। আজকে চায়না নাজমুস সাকিবের সাথে কথা হচ্ছিল, যে উনি বললেন যে ওনাদের ওখানে অলরেডি ওনারা আরটিপিসিআর এর পাশাপাশি এবং কিছু কিছু জায়গায় অল্টারনেটিভ হিসেবে তিনারা ওই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটোই টেস্ট করছেন, এবং যেটাকে আমরা বলছি র্যাপিড টেস্টিং প্রসেস। এবং আমরা কিন্তু টেকনিক্যাল কমিটি বাংলাদেশের, এবং আমরা যারা এই কোভিড নিয়ে এখন বাংলাদেশে নানা জায়গায় মতামত দেই, তারাও কিন্তু আমরা সরকারকে এবং টেকনিক্যাল কমিটিকে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অনেকবার বলেছিলাম যে আপনারা হয় অ্যান্টিজেন টেস্ট অথবা অ্যান্টিবডি টেস্টটা র্যাপিড প্রসিডিওরের ভিতরে নিয়ে আসেন। এবং সেখানে আমি কয়েকবার টেলিভিশনে বলেছি যে এটিকে প্রাইভেট সেক্টরেও দিয়ে দেন, ইভেন আরটিপিসিআর কেও প্রাইভেট সেক্টরে দেন। আমাদের ওই যে কথাটা বলতে বলতে WHO একদম হাঁপিয়ে গেল, সারা বিশ্ব হাঁপিয়ে গেল, যে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, এর বাইরে যাওয়ার কোনো পথ নাই। আজকে আপনি লকডাউন করবেন, আপনি রেড জোন করবেন, আপনি আইসোলেশন করবেন, আপনি ট্রিটমেন্টে নিবেন, কোন জায়গায় কি আপনি টেস্ট ছাড়া নিতে পারবেন? আর এত কম সংখ্যক টেস্ট আপনি হতে পারে যে আপনি যদি অ্যান্টিজেন টেস্ট করেন তাহলে সেখানে ফলস নেগেটিভ আসবে, আপনি যদি অ্যান্টিবডি টেস্ট করেন সেখানেও ফলস নেগেটিভ আসতে পারে। কিন্তু আমাদের আরটিপিসিআর এত অ্যাডভান্স প্রসিডিওর, সেখানেও কিন্তু আপনার 30 to 40% আপনার ফলস নেগেটিভ। সুতরাং সব জায়গায় কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আরেকটি কথা আমাদের মানসিক ডাক্তার বিশেষজ্ঞ হেলাল বললেন যে আসলে আমরা বাড়িতেই আমাদের সেফ, কিন্তু প্রত্যেকটা জিনিসের আসলে একটা থ্রেশহোল্ড আছে, একটা মাত্রা পর্যন্ত আছে। আপনি দেখছেন সম্ভবত সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সে, প্যারিসে, তারা কিন্তু একটা সময় পরে শিশুদের বাইরে নিয়ে আসছিল। মানে থ্রেশহোল্ড ক্রস করে যাওয়া চলবে না। মানে আমাদের ঘরে বন্দি রাখার জন্যও আমাদের কিন্তু কিছু জিনিস তৈরি করে দিতে হবে, যে মানুষকে 3 মাস 4 মাস আমি ঘরে রাখবো, সেখানেও তার জন্য বিনোদন করতে পারে, সেখানেও তার জন্য কোনো কাজ থাকে, সেজন্য সেখানেও একটা আনন্দের জায়গা তৈরি করে নিতে পারে। জি, সেগুলো আমাদের ডাক্তার মুস্তানজিদ, আশা করি এই যে আপনি যে টেস্টের কথাগুলো বলছিলেন, ইতিমধ্যেই কিন্তু ওষুধ প্রশাসন থেকে এই যে র্যাপিড টেস্ট কিট, সেই বিষয়ে তারা উদ্যোগ নিয়েছেন এবং আজকে গণস্বাস্থ্যের সাথেও তারা বৈঠক করেছেন, যে কিট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা ছিল। আমরা আশা করি আপনার এই বক্তব্য হয়তো যদি সরকারি নীতি নির্ধারকরা শুনেন, সেটিও তারা আমলে নেবেন। আমরা একটু এখন যাব ডাক্তার নাজমুস সাকিবের কাছে। ডাক্তার নাজমুস সাকিব, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি, আমি শুনতে পাচ্ছি। জি, এই টেস্টের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। চীনে আসলে এখন কি ধরনের টেস্ট করা হচ্ছে? জি, আপনার স্যার যেটা বলেছেন সেটা আমি ওনার সাথে আগে আসলে প্রোগ্রাম শুরু হওয়ার আগেও আমি ওনার সাথে কথা বলছিলাম। আমাদের এখানে আপনার র‍্যাপিড টেস্ট হচ্ছে আরটি-পিসিআর টেস্টের পাশাপাশি। কারণ এখানে আপনার ১ নাম্বার হচ্ছে আরটি-পিসিআর টেস্ট টাইম নিচ্ছে প্লাস ইটস কস্টলি। তো এই কারণে আপনার আমাদের যেহেতু চায়নাতে পপুলেশন অনেক বেশি, বাংলাদেশও আপনার মানে একটা বসত একটা দেশ। তো আমাদের জন্য আমরা যেমন আমি শুনেছি কানাডাতে করছে কি, কানাডাতে শুধু আপনার পিসিআর টেস্টটাই করছে। তো বিভিন্ন দেশ ওরা নিজেদের প্রোটোকল তৈরি করছে, ওনাদের নিজেদের জনসংখ্যা, নিজেদের সবকিছু বিবেচনায় রেখে। তো বাংলাদেশের মতো একটি মানে ভাস্ট ওভারক্রাউডেড একটা কান্ট্রি, আমি মনে করি আমাদের এর পাশাপাশি অনেক র‍্যাপিড টেস্টও আমরা ইন্ট্রোডিউস করলে আমি মনে করি ভালো হয় বাংলাদেশের জন্য। প্লাস আরেকটা কথা, র‍্যাপিড টেস্ট কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানা করেছে, এই বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি। আপনি জানেন ফার্স্টে যেটা হয়েছে, ইউরোপে কিছু ফেক টেস্ট কিট নেওয়া হয়েছিল চায়না থেকে। তো ওই যে ফেক টেস্ট গুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনার একটা রেজিস্টার্ড কোম্পানি থেকে না, ওগুলো কিন্তু সবগুলো নেওয়া হয়েছিল একটা মানে ইল্লিগাল একটা কোম্পানি। ওরা হচ্ছে বিজনেস পারপাসে ফেক টেস্ট গুলো বানিয়ে ওরা ইউরোপে এক্সপোর্ট করেছে। ওটার কারণে আপনার ইউরোপে অনেক আপনার ফলস রেজাল্ট এসেছে। এই কারণে WHO একটা গাইডলাইন দিয়েছে যে ইটস বেটার টু স্টিক টু আরটি-পিসিআর টেস্ট যদি আপনার র‍্যাপিড টেস্ট কিট না হয়। কিন্তু চায়নাতে যেটা 9টা রেজিস্টার্ড কোম্পানি আছে, ওই রেজিস্টার্ড কোম্পানি থেকে আমরা কিন্তু চায়নাতে ইউজ করেছি এবং আমাদের এখানে কিন্তু কোনো সমস্যা হয়নি। তা আপনারা কি এখন সেখানে অ্যান্টিবডি টেস্ট করছেন? চায়না থেকে অ্যান্টিবডি টেস্ট হচ্ছে? জি, হচ্ছে। না, সেটি ডাক্তার মুস্তানজিদও যেটি বলছিলেন যে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। যারা ফলস নেগেটিভ রেজাল্ট আসবে, আমরা জানি যে অ্যান্টিবডি টেস্ট মানে কিন্তু তাকে ইমিউনিটি পাসপোর্ট দেওয়া নয়। সেই ক্ষেত্রে আসলে আপনারা সেই বিষয়টিকে কিংবা চীন সরকার সেই বিষয়টিকে কিভাবে ব্যবস্থাপনা করছেন? জি, ধন্যবাদ। এটা একটি খুব সুন্দর প্রশ্ন আমি মনে করি। চীনে আপনার যেটা হচ্ছে, আপনার যদিও মানে এখন নরমাল হয়ে গেছে, নরমাল হওয়ার পরও কিন্তু সবাই কিন্তু বের হতে পারছে না, সোশ্যাল গ্যাদারিং করছে না। এখন কিন্তু এখানে কিন্তু সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করে চলছে। সবাই কিন্তু সেলফ অ্যাওয়ারনেস, যেটা আমি মনে করি, মাস্ক প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে না। এখানে কোনো পার্কে যাচ্ছে না, কেউ মানে প্রয়োজন ছাড়া কোথাও বের হচ্ছে না। তো এখানে যে আপনি ফলস নেগেটিভের একটা কথা আসছে, ঠিক আছে? ফলস নেগেটিভ হন অথবা আপনি কোভিড পজিটিভই হন, ঠিক আছে? তো আপনি যদি ঘরে থাকেন, আপনি ইউ আর নট ইনফেক্টিং আদার্স, আপনি অন্যকে ইনফেক্ট করতে পারছেন না এবং আপনি বাসায় যেহেতু আছেন, আপনি অন্যকে ইনফেক্ট করতে পারছেন না এবং আপনার যদি কোনো হয়, সাথে সাথে আপনি কি করছেন? আপনি হাসপাতালের সাথে যোগাযোগ করছেন। তো আমাদের এরকম এখনো কোনো কেস আসেনি, কারণ সবাই আপনার বাসায় থাকছে। তো এখানে আপনার যে কমিউনিটি ট্রান্সমিশন যেটা হচ্ছে, যেটার কথা বলা হচ্ছে, অথবা যেটা আমরা ভয় করছি যে আপনার যদি টেস্ট কিট আমরা ইউজ করি, র‍্যাপিড টেস্ট কিটগুলো আপনার ফলস নেগেটিভ দিবে, ফলস নেগেটিভ দিয়ে ওনারা কি করবে, অন্যদেরকে আপনার ইনফেক্ট করবে অথবা নিজেরাও ডেঞ্জারে থাকবে। এই বিষয়টা তো আমাদের প্রশ্ন আসছে না এখানে চায়নাতে। জি, তবে সরকারের কাছে সুস্পষ্ট তথ্য থাকছে যে আসলে কত মানুষ আক্রান্ত হয়েছেন এবং সেটি দ্রুততার সাথে র‍্যাপিড টেস্টের মাধ্যমে চীন সরকার করছে, আমরা বিষয়টি বুঝতে পারছি। ডাক্তার নাজমুল সাকিব, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে, এই বিষয়ে আপনার সাথে আরও কথা বলবো। এই মুহূর্তে আমি যেতে চাই ডাক্তার হেলাল উদ্দিন আহমেদের কাছে। হেলাল উদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি আসলে এই কোভিড-19-এর আগে আমরা বলে থাকতাম যে মানুষ অতিমাত্রায় ভার্চুয়াল জগতে ঢুকে গেছে এবং তারা ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করছে পরিবারকে সময় না দিয়ে, এবং যেটি অনেক মানসিক স্বাস্থ্যবিদরা কিন্তু বিষয়টিকে উদ্বেগের সাথেই দেখছিলেন। কিন্তু এখন আমরা এই করোনাকালে একেবারেই বিপরীত চিত্র দেখছি যে মানুষজন কিন্তু ভার্চুয়াল জগতেই সময় কাটাচ্ছেন এবং এর বাইরে আসলে সুযোগও নেই, যেহেতু তারা বাইরে আসছেন না কিংবা সীমিত আকারে আসছেন, ঘরের মধ্যেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন। তো এই যে ভার্চুয়াল জগতে মানুষের এখন অতিরিক্ত সময় দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করা, এটি কি আসলে আরেক ধরনের মানসিক জটিলতা তৈরি করবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন যে ভার্চুয়াল মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি মানুষ বেশি সময় দেয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে ইন্টারনেট আসক্তি
বা এই ধরনের ভার্চুয়াল মাধ্যমের আসক্তি তৈরি হতে পারে, এবং এই আসক্তি কিন্তু এক ধরনের বিহেভিয়ারাল আসক্তি, আমরা বলি বিহেভিয়ারাল অ্যাডিকশন বা আচরণজনিত আসক্তি তৈরি হতে পারে, যেটি কিন্তু আমাদের বিভিন্ন এই করোনা ভাইরাস আসার আগে থেকে আমরা বলছিলাম। কিন্তু এখন আমাদের বিষয়টা হচ্ছে ভার্চুয়াল মাধ্যমের সাথে আমার সম্পৃক্ততা আছে নাকি ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে আমি অন্য কোনো কাজ করছি, সেটার উপর কিন্তু নির্ভর করবে সেটা আসক্তি হচ্ছে কিনা। আমরা যদি ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে অনলাইন ক্লাস করি, আমরা যদি ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে আমরা অফিস করি, আমরা যদি ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে এই ধরনের মিটিং করি বা কোনো সভা করি, তখন কিন্তু সেটা আসক্তির পর্যায়ে থাকবে না, কারণ তখন সম্পর্কটা তৈরি হচ্ছে ক্লাসের সাথে একজন ব্যক্তির, মাধ্যম হচ্ছে সেই ইন্টারনেট বা ভার্চুয়াল মাধ্যম। তখন কিন্তু আসক্তির পরিমাণ কম হবে, কারণ তখন ব্রেনে ডোপামিনের সিক্রেশন কম হবে। কিন্তু আমি যদি কেবল এই ভার্চুয়াল মাধ্যমে কেবল গেম খেলতে থাকি, সেখানে ইউটিউবে যেতে থাকি, সেখানে বিভিন্ন ওয়েবসাইট গুলোকে আমি সার্ফিং করতে থাকি, তখনই কিন্তু আমার আসক্তি জায়গাটা শুরু হবে। ফলে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করা মানেই যে আসক্তি তা কিন্তু না। ভার্চুয়াল মাধ্যমকে যদি আমরা কেবল মাধ্যম হিসাবে ব্যবহার করে আমার কাজের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে তখন আসক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আমি যদি কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার না করে কেবল আমি আর ভার্চুয়াল মাধ্যম আর আমি, সেখানে ওয়েবসাইট, ইউটিউব আর খেলা, গেমিং, তখন আমাদের আসক্তি হওয়ার প্রবণতা বাড়বে। সুতরাং এই বিষয়টি আমাদের সকলের কাছে একটু পরিষ্কার হওয়া উচিত যে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে অনলাইন ক্লাস করা, মিটিং করা বা ভার্চুয়াল মাধ্যমের যৌক্তিক ব্যবহার করলে সেখানে কিন্তু আসক্তি জন্মায় না, কারণ সেখানে সেটি একটি মাধ্যম হিসেবে থাকে, আমি আরেকজনের সাথে তার মধ্যে দিয়ে সংযুক্ত হচ্ছি। এই বিষয়টি যদি আমরা পরিষ্কার থাকি, তাহলে ভার্চুয়াল মাধ্যমকে আসলে ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ এই করোনা কালের আগে আপনারা যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন, কিংবা অনেক বাবা মা অভিভাবকরা উদ্বিগ্ন ছিলেন তাদের সন্তানদের এই যে ইন্টারনেট ভার্চুয়াল জগতে অতিরিক্ত ব্যবহার নিয়ে, সেই উদ্বেগের জায়গাটি আপনারা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউবিং আসক্তির পর্যায়ে যাতে না যায়, এই বিষয়টি এখনো এই করোনা কালেও সতর্ক থাকা উচিত। অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আবারও যেতে চাই ডাক্তার নাজমুল সাকিবের কাছে। ডাক্তার নাজমুল সাকিব, যে বিষয়টি আপনারা বলছিলেন যে চীনে এখন র্যাপিড টেস্ট হচ্ছে এবং লকডাউনও হচ্ছে অনেক জায়গায়, আমি আরেকটি বিষয় জানতে চাই, আপনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ, সারা বিশ্বে আমরা যেটি দেখছি যে আসলে শিশুরা কম আক্রান্ত হচ্ছেন, এটির কি বিশেষ কোনো কারণ রয়েছে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি মনে করি এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে শিশু এবং বড় সবারই কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্স সেম, কিন্তু শিশুরা দেখবেন মৃত্যুর হার অনেক কম। বাংলাদেশে আমি দেখেছি অনেক মৃত্যুর হার কম, প্লাস শিশুরা বাংলাদেশে সেটি 0.6%। ওরা জি, হ্যালো, বাংলাদেশে শিশু মৃত্যুর হার 0.6%, বিশেষ করে যারা 10 বছরের নিচের শিশু রয়েছেন। জি জি জি। তো তো আমি এই জিনিসটা আমি একটু বলতে চাই কেন, কারণ হচ্ছে নাম্বার ওয়ান, শিশুরা বাসায় থাকছে, শিশুরা তেমন বের হচ্ছে না। কিন্তু আপনি যদি বাংলাদেশ অ্যানালাইজ করেন, আমি যেটা দেখেছি বাংলাদেশের মেজরিটি হচ্ছে আপনার 30s 40s, মানে এই এজটা, যারা ওয়ার্কিং এজ, মানে যারা বের হচ্ছে মানে চাকরির জন্য বলেন অথবা ফ্যামিলির জন্য বাজার করতে সে করতে, ওনারাই কিন্তু হায়ার চান্স ইনফেক্টেড হওয়ার। আর শিশুদেরও কিন্তু সেম, আপনার একজন বৃদ্ধ ওনার যতটুকু আপনার চান্স আছে, একটা শিশুরও কিন্তু সেম চান্স আছে যদি উনি মানে কোভিড পেশেন্টের সাথে ইনফেক্টেড হয় অথবা ওনার কাছে যায়, সংস্পর্শে যায়। কিন্তু আপনি দেখবেন শিশুদের মৃত্যুর হার অনেক কম। কেন? কারণ যেটা ডক্টর হেলাল বলেছিলেন যে ইমিউন সিস্টেম, উনি যে বলেছিলেন ঘুমাতে বেশি করে, ইমিউন সিস্টেম কিন্তু আপনি যদি দেখেন বাচ্চাদের, আপনি যদি অ্যানালাইজ করেন দেখবেন বৃদ্ধ মানুষ ওনাদের কিন্তু মৃত্যুর হার অনেক বেশি, কারণ ওনাদের ইমিউন সিস্টেমটা অনেক উইক। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অথবা আপনার রিকভারি রেটটা কিন্তু একটু বেশি। সো ওনাদের যেহেতু ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং, সো সেই কারণে আমরা জানি কোভিড কোনো আপনার মেডিসিন নেই, কোনো আপনার ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। তো এই কারণে এখানে আপনার একমাত্র ওয়ে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করা, বুস্ট করা, এবং স্ট্রং ইমিউন সিস্টেম যাদের, তারা কিন্তু আপনার রিকভারি হচ্ছে অনেক বেশি। এটাই আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট রিজন। ধন্যবাদ ডাক্তার নাজমুল সাকিব। আমি একটু যেতে চাই ডাক্তার মুস্তানজিদের কাছে। ডাক্তার মুস্তানজিদ, আপনি তো বাস্তবতার কথা বললেন, বাংলাদেশের যে অবস্থা বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের এবং কুষ্টিয়ার যে চিত্র, সেটিও আপনি বলছেন। তাহলে এই যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বলা হচ্ছে, এবং আমরা জানি যে সংক্রমণ প্রতিরোধ আইনও আছে, সংক্রামক রোগ প্রতিরোধ আইনও আছে বাংলাদেশে, তো আপনারা কি সেই আইনগুলো প্রয়োগ করছেন আসলে মাঠ পর্যায়ে? অ্যাকচুয়ালি এই রোগের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অনেক প্রেডিকশন আমাদের কিন্তু খুব চেঞ্জ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, সুতরাং আমাদের সবকিছু আইন দিয়ে আপনি ঠিক করতে পারবেন না। আমাদের নিজেদেরকেও শিক্ষিত হতে হবে, নিজেদেরকেও বুঝতে হবে। আমি কয়েকটা কথা বলতে চাই এই সুবাদে, যে ধরেন আমাদের এই করোনার ভিতরে কিন্তু আমাদের বসবাস করতে হবে এখন। এই ব্যাপারটা কিন্তু এখন পরিষ্কার। এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই যে করোনা এই মুহূর্তে বিলুপ্ত হয়ে যাবে। আমাদের করোনার ভিতরে আমাদের বসবাস করতে হবে। তাহলে এই বসবাস করতে হলে আমাদের কি কি চিন্তা ভাবনা করতে হবে, কি কি বাস্তব পদক্ষেপ নিতে হবে, সেগুলো কিন্তু আমাদের এখনো সঠিক করা হয়নি। যেমন একটা উদাহরণ আমি দিলাম একটু আগে, যে আপনি করোনা টেস্ট করে আপনি রেড জোন গ্রিন জোন করছেন, কিন্তু সেটার ভিতরেও কিন্তু একটা সংকট আছে। এটাও আমাদের ভাবতে হবে, এবং আমি এই আপনার এনটিভির এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, এই জায়গাটা আবার রিভিউ করেন আপনারা, যে রেড জোন হোয়াইট জোন করবেন, এই সংক্রমণের হারটাকে আপনার দেশের প্রেক্ষাপটে আপনি এটাকে রিভিউ করেন। এটা হলো এক। দুই হচ্ছে যে করোনার ভিতরে আপনি বসবাস করবেন। তিন হচ্ছে যে আপনাকে কিন্তু যারা হেলথ ওয়ার্কার, যে কথাটা আমি একটু হবে, তাদেরকে কিন্তু মারাত্মক সেভ করতে হবে। যদি আগামী 1 বছরও এই করোনা থাকে, তাহলে আপনাকে হেলথ ওয়ার্কারকে যদি আপনি সেভ না করতে পারেন, তাহলে তো আপনাকে মানুষকে চিকিৎসাই দিতে পারবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটা আমার যে জিনিসটা ভালো লাগছে, যে হেলাল সাহেবের উপস্থিতি। আমি কিন্তু মার্চ মাসে এক জায়গায় বলেছিলাম যে আমাদের মনস্তাত্ত্বিক, মানুষের যে মনস্তাত্ত্বিক সংকট, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। তো ভাবতে হবে, এই কথাটা বলেছিলাম। আজকে আমার ভালো লাগছে যে এনটিভি এই মনস্তাত্ত্বিক বিষয়ে মানুষের মানসিক রোগ হতে পারে সেই বিষয় নিয়ে এসে আমি একটু ছোট্ট উদাহরণ দেব। কালকে আমাদের কুষ্টিয়ার একজন ডাক্তার, ডাক্তার নুরুদ্দিন রুমি, উনি করোনা আক্রান্ত হয়ে আমরা তাকে রেফার করেছি, সরারদি হাসপাতালে ভর্তি আছে। রাতে তার সঙ্গে ফোনে কথা বলার সময় সে আমাকে বলছে, স্যার মাফ করে দেন, আর তো বোধহয় বাঁচবো না, ফিরবো না। তার কাছে আমি কাউকে পাঠাতেও পারছি না, তার ভাই গেছে। এই যে তার ভিতরে ফোবিক নিউরোসিস শুরু হয়েছে, এর জন্য কিন্তু তার সামগ্রিক সংকট শুরু হয়ে যেতে পারে। সুতরাং এই আজকের এই অনুষ্ঠানে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই বিষয়টাকে সবার আমলে আনতে হবে, যে আমাদের মানসিক সুস্থতাও এই সময়, করোনাকাল সময় এবং এই করোনায় করণীয়র ভিতরে অবশ্যই মানসিক স্বাস্থ্যটা গুরুত্ব পাবে, এবং মানুষকে মানসিকভাবে অনেক সুস্থ রাখার এখন সময় আসছে, কারণ আমরা আগামীতে করোনা নিয়েই বসবাস করব। সুতরাং আমি মনে করি করোনা নিয়ে বসবাস করতে হলে আমাদের র্যাপিড টেস্ট আনতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এটা নিয়ে দ্বিতীয় ভাবনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যে এটার সুফল, এটার অসুবিধা এবং সুবিধা দুই দিকে বিচার করলে এটার সুফলই বেশি, এটার অ্যাডভান্টেজ বেশি। সুতরাং এটা আনতেই হবে। দুই হচ্ছে আমাদের পিসিআর টেস্ট, যেটা সেটা আমাদের হাতে থাকবে, সেটা আমরা করব। সেটা কনফিউজড কেসে আমরা পিসিআর টেস্ট করব। জি, ডাক্তার মোস্তানজিদ, আপনাকে ধন্যবাদ। আমরা যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়েছেন, বসবাস করতে হবে, আমাদের ফর্মুলা একটু চেঞ্জ করতে হবে। যদি আমাদেরকে এই সুযোগ দেওয়া হয়, আমরা বলতে পারি যে কি ফর্মুলা আনা যায় আর কি। ধন্যবাদ। আমরা আশা করি আপনি নিজেও যেহেতু বিএমএ কে নেতৃত্ব দিচ্ছেন কুষ্টিয়ায়, আপনাদের নেতৃত্বের মাধ্যমে এই বিষয়গুলো যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন তাদেরকে পৌঁছাতে পারবেন, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমরাও তাদের কাছে পৌঁছাতে পারবো। আর এখন এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি একটু ডাক্তার হেলাল উদ্দিন আহমেদের কাছে। ডাক্তার মোস্তানজিদের কথা সূত্র ধরেই যেতে চাচ্ছি যে আসলে মানসিক স্বাস্থ্যটি এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা কিন্তু স্লোগান দিচ্ছি যে মানবিক হন এবং মানবিকতার মাধ্যমে অন্যের পাশে থাকুন। তো ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, যে বিষয়টি আমি বলতে চাচ্ছি পরিসংখ্যান দিয়ে, যে বাংলাদেশে কিংবা সারা বিশ্বেই পুরুষরা কিন্তু বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছেন, এবং এখন পর্যন্ত বাংলাদেশের যে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, সেখানে কিন্তু মৃতের তালিকায় পুরুষের সংখ্যা হচ্ছে 80% এবং 20% হচ্ছেন নারী। অর্থাৎ পুরুষদের সংক্রমণের ঝুঁকি যেমন বেশি, তাদের মৃত্যুর ঝুঁকিও বেশি, এবং তারা কিন্তু ঘরের বাইরে আসছেন, পারিবারিক দায়িত্ব পালন করছেন। তো তাদেরকে আসলে এই মুহূর্তে কতটুকু মানবিক সহযোগিতা পুরুষদের ক্ষেত্রে প্রয়োজন, এবং তাদের মানসিক স্বাস্থ্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে এখানে নারী পুরুষ সকলেরই মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন রয়েছে। আমরা দেখেছি যে এখন কিন্তু পশ্চিমা বিশ্বের বিভিন্ন গবেষণায় ঘরে ঘরে নারীর প্রতি সহিংসতাও বেড়ে গেছে, এবং বাংলাদেশেও আমরা মানুষের জন্য ফাউন্ডেশনের একটি গবেষণায় আমরা দেখেছি যে নতুন করে বেশ কিছু নারী কিন্তু আবার নির্যাতনের শিকার হচ্ছেন, যারা আগে কখনো পারিবারিক নির্যাতনের শিকার হননি। এবং পুরুষদের ক্ষেত্রে ভয়টা হচ্ছে সংক্রমণের ভীতি,
এবং বাইরে যে তার সংক্রমণ হয়ে তার মৃত্যু ভীতি, এবং তিনি আবার এক ধরনের গিল্টি ফিলনেসে ভুগছেন যে আমি বোধহয় সংক্রমণটিকে বহন করে আমার ঘরে নিয়ে আসছি এবং সেখানে আমার ঘরের মানুষ বোধহয় সংক্রমিত হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা নারী পুরুষ সকলের পাশে থেকে আমরা একটি জিনিস বলবো যে কয়েকটি জিনিস যদি আমরা মেনে চলি, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন, তাহলে আমাদের মানসিক চাপ খানিকটা কম থাকবে। প্রথমত হচ্ছে আমরা সমর্থিত সূত্র ছাড়া কোনো গুজব বা মিথকে বিশ্বাস করব না। সেটি আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা সিডিসি এই ধরনের সংস্থা ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে আমরা ফেসবুক থেকে কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করব না, এবং সেখান থেকে আমরা করোনা বিষয়ক কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবো না। তাহলে কিন্তু আমরা কনফিউশনে পড়বো এবং কনফিউশন আমাদের মানসিক চাপ আরো বাড়াবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা প্রতিনিয়ত করোনা করব না। আমাদের সারাদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে সারাদিন দিনে 2 বারের বেশি কোভিড বিষয়ক সংবাদ দেখার প্রয়োজন নাই। আমরা সারাদিন করোনা নিয়ে পড়ে থাকবো না। এর বাইরেও আমাদের যে জীবন আছে সেই জীবনের অনুষঙ্গগুলোকে কিন্তু আমরা কাজে লাগাবো, আমরা অন্যান্য কাজগুলো করব। আরেকটি বিষয় হচ্ছে পরিবারকে গুণগত সময় দিতে হবে। নারী পুরুষ যখন পরিবারে প্রত্যেকে গুণগত সময় দেবেন পরিবারের সদস্যরা, তখন পুরুষ সদস্যের মধ্যে কিন্তু এক ধরনের আমরা বলবো যে এক ধরনের সেলফ স্টিম বাড়বে, তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে যে না আমার পাশে সবাই আছে। এই গুণগত সময় দেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকের আবেগটি প্রত্যেকের সাথে শেয়ার করা। আমি কিন্তু গুণগত সময় দেওয়ার অর্থ সবাই একসাথে বসে সিনেমা টিভি দেখা না। গুণগত সময় দেখার অর্থ হচ্ছে একে অপরের আবেগকে শেয়ার করা, সেটি আমাদের করতে হবে। আর একটি জিনিস আমি সব শেষে বলবো, সেটি হচ্ছে আমরা সাধারণত অন্যকে ভালোবাসতে চাই, মানবিক সমাজ করতে চাই এবং আমরা অন্যকে ধন্যবাদ দিই, আমরা অন্যকে কৃতজ্ঞতা প্রকাশ করি, কিন্তু আমরা বলি মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিদিন আমাদের একবার করে হলেও নিজেকে একটা ধন্যবাদ দিতে হবে, নিজের প্রতি একবার কৃতজ্ঞ থাকতে হবে। রাত্রে ঘুমাতে যাবার আগে আমরা যেন বলি যে আজকে অন্তত পক্ষে আমি একটা টকশোতে 3টা কথা বলেছি যেটি হয়তো মানুষের উপকার হয়েছে। আমি বলবো আজকে আমি একজন মানুষকে টেস্ট করাতে পেরেছি, আজকে আমি একজন মানুষকে হাসপাতালে ভর্তির জন্য উপদেশ দিতে পেরেছি, আজকে আমি পরিবারের জন্য এই কাজটা করেছি, এই জন্য আমি আমার নিজেকে ধন্যবাদ, আমি নিজের কাছে কৃতজ্ঞ। এই কাজটা যখন আমরা করব তখন কিন্তু আমাদের মানসিক শক্তিটা অনেক বেড়ে যাবে, সেলফ স্টিম বেড়ে যাবে। তাই আমরা পরার্থপর হব, মানুষের জন্য কাজ করব, মানবিক হব, পাশাপাশি প্রতিদিন নিজেকেও ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব। আমরা অতীতে বহু দুর্যোগ যে আমরা জয় করেছি, আমার ব্যক্তিগত জীবনে, জাতীয় জীবনে, সেগুলোর কথা কল্পনা করবো যে আমরা আগে কিন্তু অনেক দুর্যোগ থেকে নিজেরা মোকাবেলা করে এখানে দাঁড়িয়েছি। আর চাইনিজ ভাষায় কিন্তু একটা প্রবাদ আছে, আমাদের নাজমুল সাকিব ভাই আছেন, চাইনিজ ভাষায় সেই প্রবাদটি, আমি চাইনিজ ভাষাটি বলছি না, আমি বাংলা ভাষায় বলছি, সেই প্রবাদটিতে বলা হয় এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি, মানে প্রত্যেকটি দুর্যোগ আমাদের সামনে একটি সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এই দুর্যোগে আমরা বহু মানুষকে হারাবো, কিন্তু আমরা সেখান থেকে যেন বিল্ড ব্যাক বেটার, মানে নতুন করে নতুন কিছু শিখতে পারি, আমাদের মানসিক শক্তিকে বাড়াতে পারি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি, শিক্ষাকে শক্তিশালী করতে পারি। আমরা শিক্ষা, স্বাস্থ্য আর বিজ্ঞানে আমাদের বিনিয়োগ কম থাকায় কিন্তু আজকে আমরা তার ফলশ্রুতি কিন্তু আমরা সারা বিশ্বের দিকে দেখছি। ফলে করোনা কাল থেকে শিক্ষা নিয়ে আমরা যেন শিক্ষা, বিজ্ঞান আর স্বাস্থ্যে মনোযোগী হতে পারি। ধন্যবাদ আপনাকে। জি, ডাক্তার হেলালুদ্দিন আহমেদ, আপনাকেও ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছিলেন যে এভরি ক্রাইসিস মেক্স এ অপরচুনিটি, তো এই অপরচুনিটিটা আসলে মানুষজন জানতে চায় কি ধরনের এই নতুন সুযোগ করে দিতে পারে করোনা। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে করোনা সারাদিন করা ঠিক না এবং করোনার সংবাদও বেশি দেখা ঠিক না, কিন্তু মানুষ সুসংবাদ শুনতে চায় এই করোনাকালীন সময়ে, এবং সেই সুসংবাদটি নিশ্চয়ই আমরা যারা এই করোনা নিয়ে বেশি কথা বলি কিংবা আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে খোঁজখবর রাখেন, এবং সাধারণ মানুষ তো বটেই, সবাই ভ্যাকসিনের দিকে তাকিয়ে থাকেন এবং এই খবরটি কিন্তু মানুষ জানতে চান। এবং সেই ভ্যাকসিনের খবর নিয়ে একটু আমি যেতে চাই আমাদের চায়না থেকে যিনি যুক্ত হয়েছেন ডাক্তার নাজমুল সাকিবের কাছে। এবং আমরা জানি যে চায়নাতে ভ্যাকসিনের গবেষণা অনেক দূর এগিয়ে গেছে, এবং তার সর্বশেষ অবস্থা কি, আসলে কবে নাগাদ ভ্যাকসিন আসতে পারে? জি, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সময় উপযোগী, মানে সবারই প্রশ্ন আমি মনে করি। ভ্যাকসিন এখন আমাদের সাকসেসফুলি এই মাসের 24 তারিখ আমাদের ফেজ 2 কমপ্লিট হয়েছে। এখন থার্ড ফেজে এখন ফার্স্ট ইনিশিয়ালি মিলিটারির উপর করা হচ্ছে, চাইনিজ মিলিটারি যারা কোভিড পজিটিভ। আর আমাদের এখানে অলরেডি আপনার 120 মিলিয়ন মানে ভ্যাকসিন যেন পার ইয়ার প্রডিউস করতে পারে, ওরকম ফ্যাক্টরিগুলা, মানে ওরকম আপনার ইয়েগুলা চীন সরকারের নির্দেশে ওগুলো বানানো তৈরি কাজ চলছে। এই মাসের ভিতরে এগুলো করে ফেলা হয়ে যাবে, এটা ওরা আশ্বাস দিয়েছে। তো এখন থার্ড ফেজে আমাদের যেটা চলছে ভ্যাকসিনের, তো ওটা আশা করি ওখানে আমরা পজিটিভ হবে, কারণ ফার্স্ট এবং সেকেন্ড দুটা থেকে পজিটিভ রেজাল্ট এসেছে। আশা করা যাচ্ছে হয়তো আমাদের খুব তাড়াতাড়ি হয়তো একটা পজিটিভ নিউজ আসতে পারে।
ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার নাজমুস সাকিব। আসলে আমরা সবাই প্রত্যাশা করি যে যত দ্রুত ভ্যাকসিন আসবে মানুষের হয়তো কিছুটা হলেও স্বস্তি আসবে, সেই স্বস্তির জায়গা থেকে করোনা মোকাবেলা করা আরও অনেক সহজ হবে হয়তো। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ডাক্তার নাজমুস সাকিব, ডাক্তার এস এম মুস্তানজিদ এবং ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা। আশা করি আজকের এই আলোচনা থেকে হয়তো আপনারাও কিছুটা উপকৃত হবেন এবং সরকারের যে নীতি নির্ধারণের বিষয়গুলো রয়েছে সেইগুলো হয়তো নতুন করে ভাববার সুযোগ হবে। আর এই করোনা ভাইরাস সম্পর্কে যদি আপনারা আমাদের কোনো প্রশ্ন করতে চান কিংবা কোনো মতামত পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ইমেল করতে পারেন covid19@ntvbd.com এই ঠিকানায়। আর এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে www.ntvbd.com এই ঠিকানায়। আর এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।